হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সিক্রেট ওয়ার্সের কমিক্সের 3 নম্বর পর্ব মানে শেষ পর্ব নিয়ে। আজকে এই কমিক্সটি শেষ হয়ে যাবে, তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তখন মেকার নিজের মাস্ক সরায়, যেহেতু তারা একই কিন্তু অন্য ইউনিভার্সের, তাই মেকার রিডের থেকে অনেক ইয়ং। রিডকে মেকার বলে, আমার মধ্যে এরকম ইমোশন নেই বলেই আমি এত শক্তিশালী। রিড বলে, আর আমার ইমোশনই হচ্ছে আমার পাওয়ার। তখন মেকার রিডকে ডুমের একটা ফুটেজ দেখায়, যেখানে রিড দেখে তারই পরিবার ডুমের সাথে। সে বুঝতে পারে গড ডুম তার স্ত্রী ও বাচ্চাদের মেমোরি ইরেজ করে নতুন স্মৃতি দিয়েছে, আর এই নতুন স্মৃতিতে সে সুজানকে নিজের স্ত্রী বানিয়েছে আর বাচ্চাদের বাবা হয়েছে। রিড নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, নিজেকে কন্ট্রোল করে সে মেকারকে বলে, প্ল্যান মতো পাওয়ার সোর্সের ব্যাপারে কাজ করো। মেকার বলে, এই কাজের জন্য আমি 2 স্পাইডারম্যানকে আগে থেকে পাঠিয়ে দিয়েছি। অপরদিকে পিটার আর মাইলস ডুমের পাওয়ার সোর্স খুঁজতে খুঁজতে ক্যাসেল ডুমে চলে যায়, আর তারা ডক্টর স্ট্রেঞ্জের সেই মূর্তির কাছে এসে পৌঁছায়। আর রিডের দেওয়া ডিভাইসের সাহায্যে তারা জানতে পারে এখানের আশেপাশেই রাস্তা আছে, আর তারা সেই রাস্তাটি খুঁজতে শুরু করে। তখন সেখানে ভ্যালেরিয়া এসে হাজির হয়, আর সে বলে দেয় যে তারা যেটা খোঁজার চেষ্টা করছে সেটা স্ট্রেঞ্জের মূর্তির নিচে আছে। পিটার ভ্যালেরিয়াকে দেখার অবাক হয়ে যায়, কারণ সে রিড রিচার্ডের মেয়ে। পিটার তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে। পিটার তাকে সব বোঝাবার চেষ্টা করে আর ডুমের ব্যাপারেও বলে, কিন্তু ভ্যালেরিয়া বিরক্ত হয়ে যায় আর বলে, আমি তোমাকে চিনি না। তখন পিটার বুঝতে পারে ডুম এরও স্মৃতি মুছে দিয়েছে। ভ্যালেরিয়া বলে সে তার বাবার পাওয়ার সোর্স খুঁজে পেয়ে গেছে, আর তাদের একটা রাস্তা দিকে ইশারা করে বলে, তোমরা যেটা চাও সেটা এই দিকে পেয়ে যাবে। পিটার তাকে বলে, আমাদের সাথে আসবে না। ভ্যালেরিয়া নিষেধ করে আর বলে, তুমি যা কিছু বললে আমার বাবা গড ডুমের ব্যাপারে, যদি সেটা সত্য হয় তাহলে আমি এটা হ্যান্ডেল করতে পারবো না। আর জিজ্ঞেস করে, তোমরা কি স্ট্রেঞ্জকে মেরেছো? 2 স্পাইডারম্যান জবাব দেয়, না আমরা মারিনি। এরপর পিটার আর মাইলস সেই মূর্তির নিচে রাস্তায় যায়, আর সেই স্থানে পৌঁছে যায় যেখানে মলিকুল ম্যান ছিল। মলিকুল ম্যানকে দেখে পিটার বলে, এ তো ওয়েনরিস দ্য মলিকুল ম্যান, তুমি এখানে কি করে? মলিকুল ম্যান এদের দেখে আর জিজ্ঞেস করে, তোমরা আমার জন্য কিছু খাবার এনেছো? তখন মাইলস নিজের পকেটে হাত ভরে আর কিছু পায়। আসলে মাইলসের পকেটে একটা বার্গার ছিল, সেটা সে বের করে। মলিকুল ম্যান তৎক্ষণাৎ সেটা কেড়ে নেয়। পিটার জিজ্ঞেস করে, মাইলস তুমি এটা কোথায় পেলে? মাইলস বলে, এটা তো আমার কাছেই ছিল। পিটার বলে, মানে এটা কি এখান থেকে পেয়েছো নাকি? তার কথা শেষ হওয়ার আগে মাইলস বলে, বাড়ি থেকে এনেছি। পিটার বলে, তুই পাগল হয়ে গেছো নাকি? এই বার্গার তোমার পকেটে গত 8 বছর আর 3 সপ্তাহ ধরে ছিল, এটাও কি করে খাবে? কিন্তু ততক্ষণে মলিকুল ম্যান সেটা খেয়ে ফেলেছে। সেটা খেয়ে মলিকুল ম্যান বলে, এটা খেয়ে তার ভালো লাগছে। স্পাইডারম্যান তাকে বলে, তারা এখানে গড ডুমের পাওয়ার সোর্স খোঁজার জন্য এসেছে, আর বলে, কিন্তু এখানে তুমি কি করছো? এই শুনে মলিকুল ম্যান বলে, ডুমের পাওয়ার সোর্স হচ্ছে মলিকুল ম্যান, মানে আমি নিজেই। ডুম কিন্তু জানে না যে তার ক্যাসেলে স্পাইডারম্যান এই সব কিছু করছে, কারণ সে এখন প্রফিটের উপর নজর রেখেছে। যে এখন ডুমের বিপক্ষে লড়াইয়ের জন্য একদল সৈনিক নিয়ে এসেছে। তখন ডুম তার সমস্ত ব্যারেনদের কাছ থেকে উপায় জানতে চায়। আগে তো এইসব কিছু ডক্টর স্ট্রেঞ্জ দেখতো, কিন্তু তার মৃত্যুর পর এখন তার কাছে কেউ নেই যে তাকে উপায় বলবে। তাই সে ব্যারেনদের ডাকে, কিন্তু সে জানতো এরা কেউ ডক্টর স্ট্রেঞ্জের মতন অ্যাডভাইস দেবে না। অপরদিকে দ্য হিডেন অফ অ্যাগামোটোতে ব্ল্যাক প্যান্থার ও নেভারের মধ্যে একটু হলেও আবার বন্ধুত্ব হয়ে যায়, আর তারা ডক্টর স্ট্রেঞ্জের সিক্রেট রুমে পৌঁছায়। কারণ মরার আগে ডক্টর স্ট্রেঞ্জ ব্ল্যাক প্যান্থারকে আই অফ অ্যাগামোটো দিয়েছিল, আর এটার সাহায্যেই তারা এই স্থানে আসতে পেরেছে। সেখানে এসে তারা ডক্টর স্ট্রেঞ্জের এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পায়, আর সে তাদের বলে, তোমাদের এখানে আসার মানে হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ আর বেঁচে নেই। সেখানে তারা দুটো জিনিস পায়, যেটা ডক্টর স্ট্রেঞ্জ ডুমের থেকে লুকিয়ে রেখেছিল আর এদের জন্য রেখে গেছিল। একটা ডিভাইস যেটা সে নেমরকে দেয়, আর বলে, এই সিজ ক্যারাসেজের সাহায্যে তুমি নিজেকে ও অন্যকে যেখানে খুশি টেলিপোর্ট করতে পারবে। আর দ্বিতীয় জিনিসটি হলো ইনফিনিটি গauntlet, যেখানে সমস্ত স্টোন লাগানো ছিল, যেটা ব্ল্যাক প্যান্থারকে দেয়, যেটা দেখে ব্ল্যাক প্যান্থার অবাক হয়ে যায়। নেমর জিজ্ঞেস করে, স্ট্রেঞ্জ তোমার জন্য কি রেখে গেছে? আর তখন ব্ল্যাক প্যান্থার তাকে ইনফিনিটি গauntletটি দেখায়। অপরদিকে ক্যাসেল ডুমে সুজান ফ্র্যাঙ্কলিনকে ঘুম পাড়াচ্ছে আর তাকে প্রতিদিনের মতো গল্প শোনায়, আর আজকে তাকে ফ্যান্টাস্টিক ফোরে কাহিনী শোনাচ্ছে। সুজান বলে, ব্যাটেল ওয়ার্ল্ডের আগে তারা ফ্যান্টাস্টিক ফোর নামক এক টিমের অংশ ছিল, আর যেহেতু ডুম তার স্মৃতি মুছে দিয়েছিল, তাই সুজানের মাথায় যেটা ফিট হয়ে আছে এখন, সেখানে ফ্যান্টাস্টিক ফোরের চতুর্থ মেম্বার মানে মিস্টার ফ্যান্টাস্টিক আসলে তার আর জনির বাবা ফ্র্যাঙ্কলিন ছিল, আর তারা নিজের শক্তির সাহায্যে পৃথিবীকে
থেকে অনেকবার বাঁচিয়েছিল, কিন্তু ব্যাটেল ওয়ার্ল্ড তৈরির পর অনেকেই সেটা হাতাতে চেয়েছিল। আর তখন এক লড়াইয়ে তাদের বাবা ফ্র্যাঙ্কলিন মারা যায়। শেষ অবধি তখন তাদের প্রাণ গডডুম এসে বাঁচায়, আর তারপর সুজন তার সাথেই থাকতে শুরু করে। ফ্র্যাঙ্কলিন জিজ্ঞেস করে জনি ও বেনের কি হয়েছে। সুজন বলে গডডুম জনিকে ব্যাটেল ওয়ার্ল্ডে সূর্য বানিয়ে দিয়েছে, আর বেনের জন্য বলে তার ব্যাপারে জানার জন্য এখন তুমি অনেক ছোট, আর তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে বেনের ব্যাপারেও জানাবো যে সে কোথায় আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। অপরদিকে থ্যানোস ব্যাটেল ওয়ার্ল্ডের দেওয়ালের সাথে কথা বলছিল। আসলে সে বেনকে খুঁজে নিয়েছে। সে বলে যে সে একটা সিক্রেট জানে, আর তাকে আর্থ 616 এর গল্প শোনায়, আর বলে এটা কোনো দরজা নয়, এটা আসলে একজন যোদ্ধা যে আসলে দ্য থিং, আর সে ফ্যান্টাস্টিক ফোরের একজন মেম্বারও বটে। তারপর বেন জিজ্ঞেস করে তাহলে এগুলো কেবল এক প্রকার ভেলকি। থ্যানোস বলে সব ঠিক আছে এই পৃথিবীতে, কিন্তু যারা যেমন আছে তাদের তেমন থাকা উচিত না। থ্যানোস বড় চালাকির সাথে দ্য থিং মানে বেনকে রাগায়। বেন তোমাকে দাঁড়াতে হবে। প্রতিদিন যখন তুমি এই তুচ্ছ পৃথিবীতে হেরে গিয়ে দেওয়াল হয়ে থাকা নাটক করো তখন সেই ডুম জিতে যায়। তুমি তাকে এভাবে জিততে দেবে? আমি যে দ্য থিং এর ব্যাপারে জানতাম সে কি হেরে গেছে, তুমি কি দাঁড়াবে না? তখন বেন রেগে গিয়ে দাঁড়িয়ে যায়, আর দেওয়াল ভেঙে চেঁচিয়ে ওঠে। ওদিকে ডুমকে হারানোর জন্য প্রফিট একটা প্ল্যান বানায়, আর ব্যাটেল ওয়ার্ল্ডের বাসীদের কাছে গিয়ে ডুমের ওপর তাদেরকে উস্কে দেয়। গড ডুম কখনো নিজের প্রজাদের সাথে দেখা করতে আসে না। ডুম কেবলমাত্র একজন ধোঁকাবাজ। যদি সে সত্যি গড হতো তো ও তোমাদের সাহায্য করতে অবশ্যই আসতো। তখন তার কথা শুনে ব্যাটেল ওয়ার্ল্ডের সেই সকল মানুষ একদল হয়, আর তারা প্রফিটের সাথে ডুম ক্যাসেলের দিকে এগিয়ে চলে। এরপর প্রফিট নিজের চেহারা থেকে কঙ্কালের মুখোশটি খুলে ফেলে, আর আমরা জানতে পারি সে হচ্ছে ম্যাক্সিমাস। ম্যাক্সিমাস ডুম ক্যাসেলের কাছে যেতেই ডুমের আর্মিরা তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। তাদের আটকাবার জন্য আগে থেকে ব্যারন সিনিস্টার ও গবলিন কুইনকে রেখে দিয়েছিল, আর তারা নিজের আর্মির সাথে অপেক্ষায় ছিল। কেউ ক্যাসেলে আক্রমণ করলে তাদের 12টা বাজাবে। এই সব কিছু ক্যাসেল ডুম থেকে গড ডুম, সুজন ও ব্ল্যাকসন দেখছিল। ব্ল্যাকসন ডুমকে বলে যদি সে পারমিশন দেয় তাহলে সেও তার আর্মিদের সাহায্য করতে চায়, কিন্তু ডুম তাকে নিষেধ করে। কিছুক্ষণের মধ্যেই সিনিস্টার নিজের আর্মিদের সাহায্যে ম্যাক্সিমাসের আর্মিদের হারিয়ে দেয়, কিন্তু ক্যাপ্টেন মার্বেল তাকে ডুমের ওপর উস্কে দিয়েছিল। তাই ম্যাক্সিমাসদের হারিয়ে সিনিস্টার গবলিন কুইনের ওপর আক্রমণ করে। এরপর গবলিন কুইন কিছু করত, ক্যাপ্টেন মার্বেল তাকে লাথিতে স্বাগত জানায়। গবলিন কুইনকে সিনিস্টার মেরে ফেলে, আর সে এরপর কিছু করত, পেছন থেকে অ্যাপোক্লিপসের আর্মি সিনিস্টারের মাথা কেটে ফেলে। তখন ডুম থরের আর্মিদের ডেকে নেয়, কিন্তু থর আর্মিদের জেন ফস্টার ডুমের সত্যতা জানিয়ে দেয়। ফলে তারা অ্যাপোক্লিপসের আর্মিদের মারতে শুরু করে। ক্যাসলে ভ্যালেরিয়া ও ব্ল্যাকসন বুঝতে পারে না হচ্ছেটা কি। তখন ডুম বলে আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কিন্তু সেখানে সমস্ত থররা ডুমের বিপক্ষে যায়নি। কিছু থরের ভেরিয়েন্ট অপর থরের সাথে লড়াই করতে শুরু করে। কিছুক্ষণ লড়াইয়ের পর মাইটি থর ও তার সাথী থররা বিজয় হয়, আর তারা এগিয়ে যায় ক্যাসল ডুমের দিকে। সেখানে থররা এগিয়ে যায় আর অ্যাপোক্লিপসের সাথে লড়তে শুরু করে দেয়। আর তখন তারা আকাশে দেখে একটা ব্যাটল শিপ তাদের দিকে আসছে। মাইস্টোর ডুমকে বাঁচানোর জন্য সেই শিপ নিয়ে এসে হাজির হয়। তারপর সে নিজের ওয়ার্ল্ড ব্রেকার হাল্কের আর্মিদের নিচে গিয়ে আক্রমণ করতে বলে। আসলে ডুম বিভিন্ন ইউনিভার্সের ওয়ার্ল্ড ব্রেকার হাল্কদের ভেরিয়েন্টদের রেখে দিয়েছিল। সেখানে হাল্কের যেন বন্যা বয়ে গেছে, সবাই হাল্কের সাথে লড়ছে। এরকম কিছু আমরা মুভিতে দেখতে পেলে ভাবুন কেমন হবে। একটা হাল্ক যে কি করতে পারে সেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে তো অনেক হাল্ক। ওই লড়াইয়ে 3টে টিম লড়ছিল। যারা ডুমের অন্ধভক্ত তারা একদল যারা সত্য জেনে তার বিপক্ষে গেছে, আর তৃতীয় দল যারা কেবল লড়াই করছে। তারা জানেই না যে কার টিম তারা, যেমন হাল্কেরা। লড়াই থেকে দূরে প্রজেক্ট 42-তে মেকার ও রিড নিজের কাজ করেই চলেছে। মেকার রিডকে জানায় ডুমের প্যালেসে যে লড়াই হচ্ছে, ফলে তারা নিজের কাজ করার জন্য কিছু সময় পেয়ে যাবে। তখন তারা পিটার কুইলকে বলে পিটার তুমি রেডি প্লেন ওড়াবার জন্য? পিটার কুইল বলে হ্যাঁ, এটাই তো আমার কাজ। এরপর মেকার রিডকে বলে আমাদের সিক্রেট প্ল্যানটি চালু করার সময় এসে গেছে। তারপর রিড টিচালা মানে ব্ল্যাক প্যান্থারকে ফোন করে আর বলে তোমরা নিজের কাজ শুরু করতে পারো। ব্ল্যাক প্যান্থার বলে তার আর্মিরা রেডি হয়ে আছে। নেমর ও টিচালা ব্যাটেল ওয়ার্ল্ডের বর্ডার শিল্ডের কাছে দাঁড়িয়েছিল। টিচালা নেমরকে বলে ডক্টর স্ট্রেঞ্জ যে টেলিপোর্ট ডিভাইস দিয়েছে সেটাকে রেডি রাখো, আর সে ইনফিনিটি গমলেট পরে নেয়। তারপর টিচালা সেই শিল্ডের দেওয়ালে কিছু বোমা ছুড়ে সেটাকে ধ্বংস করে দেয়। দেওয়ালের অপর দিক থেকে মার্বেল জম্বিরা আসতে শুরু করে। সমস্ত জম্বিরা টিচালার দিকে এগিয়ে আসে তাকে খাবার জন্য। তখন টিচালা তাদের নীল ডাউন হতে বলে, আর তারা সবাই তার সামনে নীল ডাউন করে, আর তাদের সেই পোর্টালটি দেখিয়ে বলে যদি তোমরা ওই দরজার ওপারে যাও তাহলে তোমরা আবার মানুষ হয়ে যাবে। তোমরা কি আবার মানুষ হতে চাও না? এইরকমই থেকে যেতে চাও? হতে পারে তোমাদের অনেকে মারাও যাবে, কিন্তু তোমরা কি গ্লোরি ও অনারের জন্য এগিয়ে আসবে না? তখন নেমর চেঁচিয়ে ওঠে গ্লোরি ও অনারের জন্য এই দিকে এসো। এরপর সমস্ত জম্বি গ্লোরি ও অনার বলে চেঁচিয়ে ওঠে।
এদিকে লড়াই অনেক বড় মাত্রায় ছড়িয়ে গেছে ডুম ক্যাসেলের বাইরে, যেখানে বার্সিনিস্টার, স্পাইডারম্যান, হালকেরা, থরেরা, ক্যাপ্টেন মার্বেল আরো অনেকে একে অপরের সাথে লড়াই করেই চলেছে। তখন সেখানে স্টার লর্ড শিপ নিয়ে এসে হাজির হয়। সেই শিপে রিড রিচার্ডও ছিল। তখন এক হাল্ক সেই শিপটির ওপর আক্রমণ করে, আর তারা কোনো রকমে একটু স্পিড বাড়িয়ে হাল্ক থেকে নিজেদের মুক্ত করে। কিন্তু হাল্কের আক্রমণের ফলে তাদের শিপের অবস্থা খারাপ হয়ে যায় আর তাদের শিপ ক্র্যাশ ল্যান্ড করে। অপরদিকে মাইস্ট্রো দাঁড়িয়ে এই লড়াই দেখছিল। সে চেঁচিয়ে বলে, ডুম তুমি কি আমাকে তোমার ক্যাসেল থেকে দেখতে পাচ্ছ? কারণ সে সবাইকে হারানোর পর ক্যাসেল ডুমে যাবার কথাই ভাবছিল, কারণ সে চায় সবাইকে হারানোর পর সে ডুমকেও হারাবে আর তারপর সে এই ব্যাটেল ওয়ার্ল্ডে নতুন কোয়াড হবে। মাইস্ট্রো তখন নিজের শিপটির কম্পন অনুভব করে আর দেখে তখন সেখানে দ্য থিঙ্ক এসে পৌঁছেছে আর তাকে সে সরতে বলে সামনে থেকে, কিন্তু মাইস্ট্রো সরতে চায় না। ফলে রেগে দ্য থিঙ্ক একটা ঘুষি মারে আর শিপটি ভেঙে যায়। তারপর সেটা তুলে মাটিতে ফেলে দেয়। ফলে হয়তো মাইস্ট্রো মারা গেছে। এইসব দেখে নিচে ক্যাপ্টেন মার্বেল চেঁচিয়ে ওঠে, চলো এখান থেকে। ব্যারন সিনিস্টার নিজের মাথা কাটা অংশ থেকে বলে, আমি পারবো না পালাতে। সুজান বলে, ওহ বেন, কি করছো তুমি? এদিকে যেদিকে পিটার কুইলের ক্রাশ হওয়া শিপ ক্যাসেলে গিয়ে পড়েছে, ব্ল্যাক সন ডুমকে বলে তারা ক্যাসেলে চলে এসেছে। ডুম ব্ল্যাক সনকে তাদের আটকাতে বলে। ব্ল্যাক সন বলে, অবশ্যই মালিক, আমি যাচ্ছি সেখানে। সুজান ডুমকে বলে, বেনের কি হবে ভিক্টর? ভ্যালেরিয়া তখন তার মাকে দেখতে বলে। ততক্ষণে সেখানে গ্যালাক্টাস এসে পৌঁছায়। যাকে নিয়ে এসেছিল সেখানে ফ্র্যাঙ্কলিন, আর সে দ্য থিঙ্কের সাথে লড়তে শুরু করে। দ্য থিঙ্ক ও গ্যালাক্টাসের উপর আঘাত করে। তখন থিঙ্ক বুঝতে পারে গ্যালাক্টাসকে ফ্র্যাঙ্কলিন রিচার্ড চালাচ্ছে তারই মাথায় বসে। এদিকে যেখানে শিপটা গিয়ে পড়েছিল ক্যাসেলে, সেখান থেকে রিড, মেকার ও পিটার কুইল বেরিয়ে এসেছে। মেকার বলে, আমাদের প্ল্যান বরবাদ হয়ে গেল, আর কিছু আশা আছে কি? রিড বলে, অন্য রাস্তা বের করতে হবে, আমি সিগন্যাল খোঁজার চেষ্টা করছি। তার হাতে একটা ডিভাইস, সেটাই রিড সিগন্যাল পায় আর বলে, এই দিক থেকে আসছে, চলো আমার সাথে। মেকার তার পেছনে যায় আর ঘুরে পিটারকে বলে, এখানে থাকো আর এটাকে ঠিক করো। পিটার বলে, ওকে ঠিক আছে, তোমরা রিডেরা ভালোভাবে যেও। দ্য থিঙ্ক ও ফ্র্যাঙ্কলিন যে গ্যালাক্টাসকে চালাচ্ছে, দুইজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলছিল। সুজান দেখে ফ্র্যাঙ্কলিন ও থিঙ্ক লড়ছে আর সে বলে, এটা একটা দুঃস্বপ্ন ভিক্টর, তুমি কি করছো? থামাও এটা। সবাই তাদের লড়াই দেখছে। ডুম বুঝতে পেরে গেছে যদি থিঙ্ক এখানে আছে মানে সেল ভেঙে গেছে, ফলে অপরদিকে যাই আছে সবই এদিকে আসতে শুরু করবে। আর হয়েছে সেটাই। সেখানে থ্যানোস এসে পৌঁছায়। তখন ডুম সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর থিঙ্ক বুঝতে পারে ফ্র্যাঙ্কলিন আসলে সুজানের ছেলে। তখন সে ফ্র্যাঙ্কলিনকে বলে, আমি তোমাকে আঘাত করতে পারবো না, আর আত্মসমর্পণ করে দেয়। ফ্র্যাঙ্কলিন এখন ছোট, তাই সে বুঝতে পারে না, আর গ্যালাক্টাসের সাহায্যে দ্য থিঙ্কের ওপর একটা বিস্ফোরণ করায় আর দ্য থিঙ্ক সেখানে টুকরো টুকরো হয়ে যায়। এরপর ভ্যালেরিয়া তার মাকে বলে, আমার সাথে চলুন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সুজান জিজ্ঞেস করে যে কি দেখাতে চাও? তখন ভ্যালেরিয়া তাকে নিজের সাথে নিয়ে চলে। অপরদিকে স্টার লর্ড নিজের ভাঙা শিপটি চেক করে। তখন সেখানে ব্ল্যাক সন এসে উপস্থিত হয়। তাকে পিটার বলে, ও এখন আমি আমার শিপ ঠিক করছি, যদি তুমি ডুমের লোক তাহলে এখন যাও। আর তুমি করছোটা কি? ব্ল্যাক সন পিটারকে বলে সে তার গডকে খুশি করার জন্য এখানে এসেছে, আর যদি কেউ তাকে আটকাবার চেষ্টা করে তাহলে তাকে সে মেরে ফেলবে। পিটার বলে, আমি তোমার মতো অনেককে দেখেছি, আর যদি তুমি ভাবছো আমি তোমার কথা শুনে ভয় পেয়ে যাব তাহলে আই এম সরি, তুমি ভুল ভাবছো। আমি এত তাড়াতাড়ি হার মানার ব্যক্তি নয়। আর সে নিজের বন্দুক বের করতে যাবে, তখন ব্ল্যাক সন তার উপর আক্রমণ করে বসে। ফলে পিটার দূরে গিয়ে পড়ে। তখন ব্ল্যাক সন তার দিকে এগিয়ে যায়। পিটার আহত হয়ে যায়। তবু সে হার না মেনে অনেক কষ্টে নিজের মুখ থেকে নিজের টুথপিক বের করে আর বলে, তোমাকে শেষবারের মতন বলছি, হার মেনে নাও, নইলে যা হবে সেটা তুমি স্বপ্নেও ভাবনি। ব্ল্যাক সন সেসব না শুনে এগিয়ে আসে তাকে মারার জন্য। তখন পিটার কুইল বলে, পরে বলো না যে আমি তোমাকে নিষেধ করিনি, আর নিজের টুথপিকটি বের করে আর সেখানে সিংহাসনের মধ্যে গুজে দেয়, যেটা আসলে গডডুমের সিংহাসন, যেটা গাছ দিয়ে তৈরি। আর সেই গাছটি তখন নড়তে শুরু করে। চারিদিকে লতা পাতা ছড়িয়ে যায় আর ক্যাসেল ডুমকে ভেঙে সে চেঁচিয়ে ওঠে, আই অ্যাম গ্রুট। ফ্র্যাঙ্কলিন দেখে ক্যাসেল ডুম ধ্বংস হয়ে গেছে আর সে অনেক দুঃখ পায়। এটা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায়। অপরদিকে ভ্যালেরিয়া তার মা সুজানকে নিয়ে যাচ্ছিল ডক্টর স্ট্রেঞ্জের মূর্তির কাছে। সেখানে তারা মেকার ও রিড রিচার্ডকে দেখতে পায়। সুজান চিনতে পারে না রিডকে। রিড বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, যদি আমি এই সব কিছু ঠিকঠাক শেষ করতে পারি তাহলে আমি তোমার সাথে অবশ্যই দেখা করতে আসবো। এদিকে ডুম এসে হাজির হয়েছে থ্যানোসের সামনে। থ্যানোস তাকে দেখে আর তার উপর লাফিয়ে এসে পড়ে। ডুম বলে, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, আর আমি যদি চাই তো তোমাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারবো, কিন্তু আমি এখন তোমার সাথে লড়তে চাই না। আমার সামনে ঝুঁকে যাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো আর এই ব্যাটেল ওয়ার্ল্ডের একজন ব্যারনও বানিয়ে দেবো। থ্যানোস হাসে, তুমি আমাকে অফার দিচ্ছ? আমি হচ্ছে একজন
টাইটান। এক সময় আমিও গড ছিলাম যখন আমার কাছে ইনফিনিটি গমলেট ছিল, কিন্তু আমি তোমার মতো পরিবারের অভিনয় করিনি। তাই এখন তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি ঝুঁকে যাও, হয়তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি। ডুম তাকে জিজ্ঞেস করে তোমার কাছে এখন ইনফিনিটি গমলেট আছে? উত্তরে থ্যানোস বলে না, কিন্তু আমি থ্যানোস দ্য গ্রেট ট্যালেন্ট, আর এটাই তোমার পক্ষে যথেষ্ট। তখন ডুম রেগে তার শরীরে হাত ভরে দেয় আর তার কঙ্কাল বের করে নেয়, আর থ্যানোস সেখানেই মারা যায়। ডুম বলে মৃত্যুকে সামনে দেখে এত উল্টো পাল্টা বকা উচিত না। তখন সেখানে একটা পোর্টাল ওপেন হয় আর সেটা দেখে মার্বেল জম্বিরা সেই স্থানে আসতে শুরু করে, আর তাদের পেছনে টিচালা ও নেমর এসে হাজির হয় আর বলে ভিক্টর তোমার সময় শেষ হতে চলেছে। নেমর এসে ডুমকে বলে তোমার সময় শেষ ভিক্টর। ডুম বলে এত কষ্ট করার কি দরকার ছিল, তার উপরে এত কষ্ট করেও তুমি কোনো ফলই পাবে না, কিন্তু যদি তুমি এই সব বন্ধ করো আর আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে সেটা ফেরত দিতে পারবো যেটা তুমি হারিয়েছো। টিচার বলে দরকার ছিল ডুম, নইলে এই পাগলামি শেষ হতো না, আর আমি এরকম মিথ্যা রাজত্ব চাই না। তারপর টিচালা ইনফিনিটি গমলেটটি তোলে আর বলে গুড বাই। ডুম বলে আমি তোমার ওই গমলেট থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর ডুম কিছু করতো, টিচালা তাকে বরফে জমিয়ে দেয়। এরপর নেমর নিজের ট্রাইডেন্ট ডুমের দিকে ছুড়ে দেয়, ফলে ডুম সেখানে টুকরো টুকরো হয়ে পড়ে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। নেমর ও টিচারা একে অপরকে জিজ্ঞেস করে মরে গেছে নাকি? বাহ, সহজে একে হারানো যাবে ভাবতে পারিনি। তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিল না এইসব কিছু দেখে। নেমর বলে এত সহজে তাকে মারা সম্ভব নয়। টিচারা বলে হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। এরপর একটা আওয়াজ আসে, একদম সেই বরফের টুকরো জোড়া লেগে যায় আর ডুম দাঁড়িয়ে যায়। এরপর টিচালার উপর এনার্জি বিম ছড়ে টিচালা ইনফিনিটি গমলেটের সাহায্যে সেটাকে আটকাবার চেষ্টা করে, আর সে সফল হয় সে অ্যাটাকের বিপ, কিন্তু তার গমলেটের সোল স্টোন ধ্বংস হয়ে যায়। এদিকে সুজান রিডকে বলে আমি তোমাকে আগে দেখেছি, যখন ডক্টর স্ট্রেঞ্জ মারা গেছিল সেখানে তুমিও ছিলে, মানে তুমি তাকে মেরেছো। ভ্যালেরিয়া তাকে থামায় আর বলে যেমনটা আপনি ভাবছেন তেমনটা না, আর গডডুম যতটা ভালো মানুষের অভিনয় করে ও ততটাও ভালো না। সুজান তার কথা বিশ্বাস করে না। রিড বলে ডক্টর স্ট্রেঞ্জের মৃত্যুতে আমার কোনো হাত নেই, ডক্টর স্ট্রেঞ্জকে ডুম মেরেছিল। সুজান বলে তুমি গডডুমের কথা বলছো? রিড বলে যে না, আমি ভিক্টরের কথা বলছি। তারপর সেও মেকার মলিকুল ম্যানের সেই সাদা আলোর রুমের দিকে যায়। রিড জিজ্ঞেস করে কেমন আছো রিস? রিস বলে ও রিড, তুমি আমার জন্য খাবার এনেছো? রিড বলে আমি তো কিছু আনিনি সঙ্গে করে। তখন মেকার চালাকির সাথে রিডের উপর আক্রমণ করে একটা ডিভাইসের সাহায্যে, আর তখন রিড সেখানে এক প্রকার বড় বেলুনের মধ্যে বন্দী হয়ে যায়। এরপর সে কিছু করতো, সে বাদরে ট্রান্সফর্ম হতে শুরু করে। মেকার বলে এবার আমি এই পৃথিবীতে রাজত্ব করব। হঠাৎ তখন রিড সেখানে মেকারকে পিস পিস করে কেটে ফেলে আর বলে তুমি আমার জন্য কোনো খাবার আনোনি, তো ভাবলাম তোমাকে পিজা বানিয়ে ফেলি। তারপর সে সেই বেলুনটি ফাটিয়ে রিডকে বের করে আর বলে ও আসছে এখানে। অপরদিকে টিচালা ও ডুম একে অপরের সাথে লড়ছে। অনেকক্ষণ লড়াইয়ের পর ডুম টিচালার গমলেটের অবস্থা খারাপ করে দেয় আর তাকে আহত করে ফেলে, ফলে রক্তাক্ত অবস্থা টিচালার। এত মার খাবার পরও টিচালা হাসছিল। ডুম আরো রেগে যায় আর বলে আমি তোমাকে মারছি, তোমার মৃত্যু তোমার সামনে আছে, তুমি হাসছো। টিচালা হাসে আর বলে হ্যাঁ আমি হাসছি, কারণ আমি এখানে তোমাকে মারতে আসিনি, আমাদের কেউই তোমাকে এখানে মারতে আসেনি, আমি তো তোমার ধ্যান সরবার চেষ্টা করছিলাম যাতে রিড একটু সময় পায়। এতটা শুনে ডুম ভয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে ডক্টর স্ট্রেঞ্জের মূর্তির কাছে পৌঁছায়। সেখানে সে সুজান ও ভ্যালেরিয়াকে দেখতে পায়। সুজান জিজ্ঞেস করে স্টিফেন স্ট্রেঞ্জকে তুমি মেরেছো? এটা শুনে ডুম মাথা নত করে আর বলে এই সব কিছু অনেক কমপ্লিকেটেড, আর ফিরে এসে আমি তোমার সব বলবো। তারপর সেও সেই রুমের মধ্যে প্রবেশ করে যেখানে মলিকুল ম্যান ছিল। সেখানে সে রিডকে দেখে আর বলে আমার সব কাজে তোমাকে বাহাদুরি করতে হয় তাই না রিড? আর এবারও তেমনটাই করেছো তুমি। আর রিড তোমাকে তো মেডেল দেওয়া উচিত, যেটা কেউ 8 বছরে করতে পারেনি তুমি সেটা 3 সপ্তাহে করে ফেললে। আমি এই পৃথিবী বানিয়েছি আর অনেককে বাঁচিয়েছি, তোমার মতো শুধু নিজের পরিবারকে বাঁচাইনি, তুমি তো নিজের পরিবারকেও বাঁচাতে পারোনি, তাদেরকেও তো শেষ পর্যন্ত আমি বাঁচিয়েছি। আর আমি তোমাকে এটা এত সহজে ধ্বংস করতে দেব না, আর তুমি তো আমার মতন শক্তিশালীও নাও। রিড বলে সেটা তো আমিও জানি, তুমি আমার পরিবারকে নিজের পরিবার বানিয়ে নিয়েছো, তুমি এই পুরো পৃথিবী বানিয়েছো কেবলমাত্র আমাকে পরিবর্তন করার জন্য। ডুম রেগে যায় আর স্ন্যাপ করে আর বলে তোমার সময় শেষ। কিন্তু রিডের কিছুই হয় না। সে আবার চেষ্টা করে কিন্তু রিডের উপর তার জাদু কাজ করে না। তখন ডুম রিসকে জিজ্ঞেস করে এটা কি করে? রিস বলে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো? ডুম বলে না। তখন রিস বলে তাহলে তোমরা নিজেরাই দেখে নাও কি করবে, আমি কোনো সাহায্য করব না। তাছাড়া রিড আমাকে কিছু নতুন করার জন্য বলেছে। আর সে ডুমের সমস্ত শক্তি কেড়ে নেয়। ততক্ষণে রিড ডুমের উপর হামলা করে আর তাকে নিজের শরীরের সাহায্যে বেঁধে ফেলে। ডুম ছাড়াবার অনেক চেষ্টা করে। রিড বলে তুমি জানো সব থেকে কঠিন মুহূর্তক্ষণ যখন কেউ তোমার পরিবারের ব্রেন ইরেজ করে তোমাকে চিরকালের জন্য মুছে দেয় আর অন্য একজনকে সেখানে রিপ্লেস করে দেয়। ডুম বলে আমি তাদেরকে বাঁচিয়েছি। রিড বলে তাদেরকে তুমি চুরি করেছিলে, তুমি শুধুমাত্র নিজের কথাই ভেবেছো। আমার কাছে যদি তোমার মতন গডের শক্তি থাকতো আমি তোমার থেকেও আরো ভালো করতে পারতাম। ডুম নিজের নজর ঝুঁকিয়ে বলে হ্যাঁ আমি জানি তুমি পারতে। এই সব কিছু মলিকুল ম্যানের চোখের সামনে হচ্ছিল। সে বলে তার মানে তোমরা চাও এটা করতে? এরপর আগে সে কিছু করতো, এক ভয়ানক বিস্ফোরণ হয়, ফলে চারিদিকে সাদা আলো ছড়িয়ে পড়ে। তখন ব্যাটেল ফিল্ডে টিচালা দেখ তার কাছে টাইম স্টোন আছে। তখন সে অতীতে যায় ওয়াকান্ডাতে আর ওয়াকান্ডিয়ানদের অ্যাডভান্স টেকনোলজির ব্যাপারে জানায় যাতে কখনো তাদের কেউ ধ্বংস করতে না পারে। আর এখানে ব্যাটেল ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যায়
8 মাস কেটে যায় আর মার্বেল ইউনিভার্সে কেবলমাত্র একটাই আর্থ অবশিষ্ট থাকে, যাকে দ্য প্রাইম আর্থ বলা হয়। এরপর আমরা দেখি নিউ ইয়র্ক সিটিতে মাইলস ও পিটার একসঙ্গে দাঁড়িয়ে আছে। তখন ওভেন রিস মাইলসকে বলে, বার্গারের জন্য ধন্যবাদ, তুমি আমাকে তখন খাবার দিয়েছিলে যখন আমি সব থেকে বেশি খিদেতে ছিলাম। আর তাই মলিকুল ম্যান প্রাইম আর্থে মাইলসের পরিবারকে আবার জীবিত করে দেয়। তারপর দুই স্পাইডারম্যান নতুন পৃথিবী নিউ ইয়র্ক সিটিতে সুইম করে বেড়ায়। সুজন ও ভ্যালেরিয়া একে অপরের সাথে কথা বলে। সুজন জিজ্ঞেস করে এসব কি হলো, সে কিছুই বুঝতে পারে না। ভ্যালেরিয়া তাকে বলতে শুরু করে মলিকুল ম্যান একটা ব্যাটারির মতন কাজ করত, যার মধ্যে অনেক এনার্জি ছিল, আর ডুম সেই এনার্জির সাহায্যে ব্যাটেল ওয়ার্ল্ড বানিয়েছিল। কিন্তু পরে যখন মলিকুল ম্যান রিডকে দেখে তখন সে বুঝতে পারে ডুম যা করেছে সেটা ঠিক ছিল না। আর তারপর সে নিজের সমস্ত শক্তি ডুমের কাছ থেকে কেড়ে নেয় আর রিডকে দিয়ে দেয়। সাথে সাথে ভ্যালেরিয়া এটাও বলে ইউনিভার্সকে তৈরি করার আইডিয়া ফ্র্যাঙ্কলিন এর কাছে আছে। সুজন অবাক হয়ে বলে পৃথিবী তৈরি করার আইডিয়া? ভ্যালেরিয়া বলে শুধু পৃথিবী না মম, পুরো ইউনিভার্স। ফ্র্যাঙ্কলিন নিজের হাতের সাহায্যে ইউনিভার্সকে তৈরি করার ক্ষমতা রাখে, আর সেই ইউনিভার্সগুলোকে বাবা নিজের শক্তির সাহায্যে রিয়ালিটিতে পরিণত করত। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্কলিন এর বানানো সেই সমস্ত ইউনিভার্সগুলোকে রিড নিজের শক্তির সাহায্যে রিয়ালিটিতে পরিণত করে, আর প্রত্যেক ইউনিভার্সে মলিকুল ম্যানের একটা অংশ ছেড়ে দেয়। এটা তো কেবল শুরু, এরপর অনেক ইউনিভার্স তৈরি হতে চলেছে। এইসব জানিয়ে ভ্যালেরিয়া সেই সকল ইউনিভার্স ঘোরার জন্য ফিউচার ফাউন্ডেশনের সাহায্যে চলে যায়। তারপর সুজন গিয়ে রিডের হাত ধরে আর বলে সে তাকে খুব মিস করেছে। ফ্র্যাঙ্কলিন এসে রিডকে জিজ্ঞেস করে তারা কি আর সুপার হিরো না? রিড বলে আমরা অনেক ইউনিভার্স বানাচ্ছি, আর এটা কোনো সুপার হিরো থেকে অনেক বড় কাজ, আর তাই কিছু সময় ধরে আমরা সুপার হিরো ছিলাম না। রিড ও সুজান তাদের পরিবার এখন একসাথে। যখন ইনকারশন হয়েছিল তখন রিড নিজের পরিবার হারায়, কিন্তু ডুম তাদের বাঁচিয়ে নিজের কাছে রেখেছিল। ফলে রিড ডুমের জন্য এমন কিছু একটা জিনিস করে যেটা ডুম নিজেও কখনো করতে পারেনি। রিড তার চেহারা ঠিক করে দেয়, আর এখানে এই সিক্রেট ওয়ার্স এর কাহিনী শেষ হয়। এখানে অনেকেই হয়তো ভাববেন যে এদের মধ্যে এইসব কিছু ঝামেলা কি করে শুরু হলো, কারণ সিক্রেট ওয়ার্স এর কাহিনী যখন শুরু হয় তখনই আমাদের মনে হয় যে কাহিনীটা মিডিল থেকে শুরু হচ্ছে, কারণ সিক্রেট ওয়ার্স শুরু হওয়ার আগে অনেক ইভেন্ট হয়েছিল, যে ইভেন্টগুলো টাইমস রান আউট কমিক্সে হয়েছিল। যদি আপনারা চান তো সেই কমিক্সটিও আমি এক্সপ্লেন করব। তো বাস বন্ধুরা, এই ভিডিওর বাস এতটুকুই। আপনারা জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।